প্রিয় স্যামজনবাসী, স্যামজনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আস্ক স্যামের নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। গতকালকের ভিডিওতে আপনারা অনেক 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 বেশি কমেন্টস করেছেন, তো যে প্রশ্নগুলো বা যে কমেন্টসগুলো খুব বেশি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। আর তার আগে বলবো, আজকে আমাদের চ্যানেলে আরও একটা স্পেশাল ভিডিও আপলোড করা হয়েছিল OnePlus Nord C2 নিয়ে। অনেকেই রিকোয়েস্ট করছিলেন প্রায় প্রত্যেক দিনেই, ভাই OnePlus Nord C2 এর একটা ভিডিও দেন। সো ফাইনালি আজকে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেল। যারা দেখেননি অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আগে এটা শেষ করে দেন, ওই ভিডিওতে যান। ওয়েল, আমরা চলে যাব কমেন্ট সেকশনে। আমাদের প্রথম কমেন্টটি করেছে এমডি নাজিবুর রহমান পিয়াস ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বরিশাল থেকে টাইপ করছি। আমার প্রশ্ন, চোখের জন্য প্লাস দীর্ঘদিন ব্যবহারের জন্য কোন ডিসপ্লে সবচেয়ে ভালো হবে, স্যামসাং সুপার অ্যামোলেড নাকি এলপিটিএস আইপিএস ডিসপ্লে? এখানে এসে আপনি অবশ্যই মতের ভিন্নতা পাবেন। কারো মতে সুপার অ্যামোলেড ডিসপ্লে আমাদের চোখের জন্য কম ক্ষতিকর, আবার কারো মতে না, আইপিএস ডিসপ্লে আমাদের চোখের জন্য কম ক্ষতিকর। তবে আপনি যদি গুগলে সার্চ করেন, সেই ক্ষেত্রে বেশিরভাগ আর্টিকেলে বলা হয়েছে আইপিএস ডিসপ্লে তুলনামূলকভাবে একটু বেশি ক্ষতি সাধন করে থাকে। এটা বলার পেছনে রিজন আছে, তা হলো আইপিএস বা একটু কম দামি আইপিএস ডিসপ্লেগুলো কুলার টোনে কালার দিয়ে থাকে, যেটা আমাদের চোখের জন্য একটু ক্ষতিকর। আবার অন্যদিকে সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেখানে আমরা দেখতে পাই কালারফুল, খুব বেশি কালার বুস্ট করে, যেটা হয়তো অনেকের চোখের জন্য একটু পেইনফুল হতে পারে, বাট বেশিরভাগ মানুষের চোখে হয়তো সেটা ভালো লাগে। কিন্তু এটাও ট্রু, দামি আইপিএস ডিসপ্লে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম অ্যাকুরেট কালার দিয়ে থাকে, এবং সেটাও কিন্তু আমাদের চোখের জন্য অবশ্যই সহনশীল। ভাইয়ের দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল কোনটা বেশি দিন লাস্টিং করবে। এখনকার সময় দাঁড়িয়ে যে কম দামে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো পাওয়া যায়, তার সাথে যদি কম দামি আইপিএসের সাথে কম্পেয়ার করি, দেন অবশ্যই আমার মনে হয় আইপিএসই এগিয়ে থাকবে এখানে। কারণ বেশিরভাগ ডিসপ্লে নষ্ট হতে দেখা গেছে যেগুলো কিনা অ্যামোলেড বা সুপার অ্যামোলেড 20,000, 22,000, 25,000 টাকার আশেপাশের ডিসপ্লেগুলোই আর কি। সো সেই জায়গায় আমার মনে হয়, মানে মিড রেঞ্জের জন্য আমার মনে হয় আইপিএসগুলো একটু লং টাইম রান করতে পারে। সাজ্জাদ লিমন ভাই জানতে চেয়েছেন ফোনের কার্নেল ভার্সন অ্যান্ড গ্লোবাল ভার্সনের মধ্যে পার্থক্য কী। রিয়েলমি এইটাই গেমিংয়ের জন্য কেমন হবে, 18K এর মধ্যে কোন ফোন সেরা গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। 18K-তে বেশ কিছু স্মার্টফোন রয়েছে, এবং আমাদের এই বাজেটে ভিডিও নেই, খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো, তখন আশা করছি জানাতে পারবো। আর রিয়েলমি এইটাই গেমিংয়ের জন্য বলা যায় অ্যাভারেজ একটা পারফরমেন্স দিতে পারছে। এরপর আপনার প্রশ্ন ছিল কার্নেল ভার্সন অ্যান্ড গ্লোবাল ভার্সনের মধ্যে তফাৎ কী। আসলে গ্লোবাল ভার্সনটা আপনারা হয়তো সকলেই বুঝবেন, আমরা ম্যাক্সিমাম সময় বলে থাকি যে এই স্মার্টফোনটাতে গ্লোবাল ভার্সনের রম রয়েছে। সো সেটা হলো গিয়ে গ্লোবালি সবার জন্য যে স্মার্টফোনটা তৈরি করা হয়, যার মাঝে অপারেটিং সিস্টেমে বা টোটাল ইউআইটাতে আমরা দেখতে পাই বিভিন্ন ভাষার মিশ্রণ থাকে, অর্থাৎ যে কোনো দেশেই যাক না কেন সেটা হয়তো ব্যবহার করতে পারবে, সবার উপযোগী করেই তৈরি করা হয়। আর কার্নেল ভার্সনের বেসিক যে বিষয়টা, সেটা হলো এটা একটা ব্রিজের মতো কাজ করে থাকে। ফোনের হার্ডওয়্যার আর ফোনের সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন এর মাঝে একটা ব্রিজের কাজ করে থাকে মূলত কার্নেল ভার্সন। এর বাইরেও বেশ কিছু কাজ রয়েছে, যেমন ডিভাইসে লোড হওয়া ড্রাইভারগুলো হ্যান্ডেল করে থাকে, তারপর ফোনের বুট সিস্টেম প্লাস চার্জিং, ফোন স্টপ চার্জিং, এই সমস্ত বিষয়ের দিক নির্দেশনা দিয়ে থাকে। এমডি জাহিদুল ইসলাম, আচ্ছা ভাইয়া, যদি ফোনের টাচ নষ্ট হয়ে যায় ওটা কাস্টমার কেয়ারে ঠিক করতে দেওয়া হয়, ওরা কি রিয়েল প্রোডাক্ট দিয়ে ঠিক করে দেয়? আর যদি ফোনে কোর্নিং গোল্ড ক্লাস 3 বা 5 এর প্রোটেকশন লাগানো থাকে, তাহলে কি ওরা টাচ ঠিক করার পর আবার ঠিক মতো লাগিয়ে দেয়, নাকি প্রোটেকশন লাগিয়ে দেয় না? এটা জানতে চাচ্ছি। আচ্ছা, এটাতেও অনেক লাইক রয়েছে। আসলে সব ব্র্যান্ডগুলোর যে তাদের সার্ভিস সেন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু আপনাকে বলবে যে সবসময় অরিজিনালটাই দেওয়া হয়, এবং এখন পর্যন্ত আমরা এটুকুই কিন্তু জানি। কিন্তু বাস্তবিক অর্থে তারা এটা আসলে দেয় কি না, এই বিষয়টা আমিও নির্দিষ্ট করে হয়তো বলতে পারছি না। বাট আসলে অফিসিয়ালি যখন তারা এই ধরনের সার্ভিস দিবে, আমার মনে হয় না যে তারা ভুংচুং কিছু একটা বুঝিয়ে দিবে, সেটা করা উচিতও না। তবে আপনারা যদি কেউ এই ধরনের কোনো ফালতু সার্ভিসই বলবো আমি পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাফসান ভাই জানতে চেয়েছেন স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের মধ্যে কোনটি গেমিং প্রসেসর ভালো হবে। আসলে দুটোই এই মুহূর্তে দাঁড়িয়ে দুটোই কিন্তু ভালো পারফর্ম করছে। অনেকদিন আগের কথা হলে স্ন্যাপড্রাগনের কথাই বলে দিতাম, বাট মিডিয়াটেক এই মুহূর্তে মিড রেঞ্জ, হাই মিড রেঞ্জ বাজেটে কিন্তু ভালো প্রসেসর দিচ্ছে, বিশেষ করে ডায়মেনসিটি সিরিজ, তারপর মিডিয়াটেক জি সিরিজের এই প্রসেসরগুলোর গেমিং পারফরমেন্স কিন্তু ভালোই পাচ্ছি। আর স্ন্যাপড্রাগন, হ্যাঁ, সেটার গেমিং পারফরমেন্স অবশ্যই ভালো। একেবারে লো বাজেট বা মিড রেঞ্জ একটু কম দামি ফোনগুলোতে ততটা ভালো না হলেও হাই মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ অবশ্যই স্ন্যাপড্রাগন ভালো। এমডি শাহেদ, ভার্চুয়াল র্যাম ইউজ করা ফোনের জন্য ভালো না খারাপ? ডার্ক মোড অন রাখলে কি ডিসপ্লে বেশি দিন ঠিক থাকে? নিচ থেকে শুরু করছি। ডার্ক মোড যদি অন রাখেন এবং আপনার ফোনের ডিসপ্লেটা যদি হয় অ্যামোলেড বা সুপার অ্যামোলেড জাতীয় কিছু, সেই ক্ষেত্রে ডিসপ্লেটা বেশি দিন টিকতে পারার পাশাপাশি আরেকটা বিষয় হতে পারে, তা হলো ব্যাটারি বার্ন কম হবে। আর আইপিএসের ক্ষেত্রে এটা বড় কোনো ধরনের গুরুত্ব বহন করে না, বাট ডিসপ্লে নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। আর ভার্চুয়াল র্যাম, হ্যাঁ, এটা ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা হবে না। মেহেদি রাফি, ভাইয়া ফোনের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রসেসর নাকি অপটিমাইজেশন? প্লিজ রিপ্লাই। আসলে দুটোরই গুরুত্ব একদম সমানেই রয়েছে বলা যায়। এমডি আরফান ভাই লিখেছেন, স্যাম ভাই আপনার কিন্তু একটা প্রজেক্টরের ভিডিও দেওয়ার কথা ছিল, লাভ ইউ স্যাম ভাই। আমরা আগামী পরশু দিন এর ভিডিওটা দিয়ে দেবো আশা করছি। রাফিদ হাসান,
সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ 4,000 থেকে 5,000 টাকা। 4-5 হাজার টাকায় সিম সাপোর্টেড ভালো কোনো স্মার্ট ওয়াচ আসলে আমি খুঁজে পাইনি। যদি পাওয়া যায় আপনারা মডেল নাম্বারটা মেনশন করবেন, আমি রিভিউ দেওয়ার ট্রাই করব। তবে এরকম একটা স্মার্ট ওয়াচ আমার কাছে আছে যেটাতে সিম ব্যবহার করা যায়। এই যে আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখছেন, এটাতে সিম কার্ড ব্যবহার করা যায়, এটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যায়, এটাতে ক্যামেরা রয়েছে, এটা দিয়ে কথা বলা যায়। এবং এইটা আমাদের কাছে পাঠিয়েছিল রেইনবো গ্যাজেট। তো ছোট একটা জিনিস, এটা আসলে কম দামি, যে কারণে আমি আর এটা নিয়ে আসলে এভাবে ভিডিও তৈরি করিনি, এই আর কি। তো এইটার দামটা মনে হয় ওরকম মানে 1,000 টাকার মধ্যেই আর কি। তো 1,000 টাকার মধ্যে এটা দিয়ে কথা বলা যায়, এটা দিয়ে গান শোনা যায়, এটাতে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন, আর ব্যাটারি ব্যাকআপ 1 দিন যায় আর কি। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি, মানে এক প্রকারে আপনাদের উদ্দেশ্যে এটা সম্বন্ধে একটু জানিয়ে দিলাম। যদি কেউ নিতে চান, যেহেতু ওরা আমাদের কাছে পাঠিয়েছিল, তাহলে ওদের সাথে যোগাযোগ করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের এই প্রোডাক্টের সরাসরি পারচেস লিঙ্ক দেওয়া থাকলো। এই আর কি, এটা মানে টাচ করেই কাজ করতে হবে, রেগুলার একটা স্মার্ট ওয়াচের মতোই, বাট এর সেন্সরের অ্যাকুরেসি কিন্তু ঠিকঠাক নেই। বাট ওই যে আপনি কথা বলতে পারবেন, ওই কাজের জন্য ঠিক আছে, টাইম দেখার জন্য ঠিক আছে, আর মেমোরি কার্ডটা ব্যবহার করা যাবে আর কি। এই রহিম ক্রিয়েশন ভাই, OnePlus Nord C2 5G এই ফোনটা নিয়ে একটা রিভিউ দিলে পুরাই জোশ হইতো। লাভ ফ্রম ঢাকা। আচ্ছা, আজকে কিন্তু এটার ভিডিওটা দিয়েছি, শুরুতেই জানিয়েছিলাম, তো দেখে নেবেন, আর একবার মনে করিয়ে দিলাম আর কি। পার্থ সরকার, স্যাম ভাই প্রফেশনাল ছবি তোলার জন্য কোন ক্যামেরা নিলে ভালো হয় অবশ্যই জানাবেন, পাবনা থেকে। ভাইয়া, যদি আপনি ছবি তোলার উদ্দেশ্যে একটি ক্যামেরা কিনতে চান, তাহলে আমি বলবো আপনি নাইকন ব্র্যান্ডের দিকে যান। ক্যানন, সনি, হ্যাঁ সেগুলোও নিতে পারেন। তবে যদি শুধুমাত্র ফটোগ্রাফিরই উদ্দেশ্য থাকে, তাহলে আমি বলবো আপনি নাইকন থেকে কোনো একটি ক্যামেরা চয়েস করুন। তানভীর শাহরিয়ার ভাই, কার্ভ ডিসপ্লে ফোনে ডিসপ্লে একটু উঁচু হয়ে থাকে, পকেটে রাখলে প্রেসার ডিসপ্লেতে অনেক বেশি পড়ে, তাহলে ডিসপ্লেতে কি কোনো প্রবলেম হবে? কিভাবে প্রপারলি ইউজ করতে হয় প্লিজ বলেন। ভাই, আমি যে এই ফোনটা ব্যবহার করি, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, তো এইটাতে ওই একই সমস্যা আপনি যেটা বলছিলেন, একটু উঁচু হয়ে থাকে, বাট এতে করে ডিসপ্লে ফেটে যাওয়া বা নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। আর বেশিরভাগ কার্ভ ডিসপ্লের যে ফোনগুলো রয়েছে, তাতে কোনো একটা ভালো প্রোটেকশন দেওয়া আছে, হয়তো কনিকুলার গ্লাস 5। আর আপনি চাইলে একটা টেম্পার্ড গ্লাস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। আর জিজ্ঞাসা করছিলেন কোনভাবে ব্যবহার করা যেতে পারে, পকেটে রাখলে ফোনের ডিসপ্লেটা মানে ভিতরের দিকটাতে রাখবেন, বাইরের দিকে না। এটা শুধুমাত্র এই ধরনের ফোন না, যে কোনো ফোনের জন্যই আপনি বাইরের সাইডে রাখবেন হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, সেই ক্ষেত্রে যদি কোনো কিছু আঘাতও লাগে, ভাঙার পসিবিলিটি থাকবে না। আল হাদি 2022 সালের এই মার্চ মাসে এসে 20-22 হাজার টাকা দিয়ে রিয়েলমি 8 4G নেওয়া কি ঠিক হবে, বা এই বাজেটের মধ্যে এছাড়া বেস্ট কোনো অপশন থাকলে দয়া করে জানাবেন। ভাইয়া, এই স্মার্টফোনটা যদি আপনি 20,000 টাকা দিয়ে বা একটু বাড়িয়ে নেন, তাহলে হয়তো ঠিক আছে, কিন্তু আপনি যখন 22,000 দিয়ে কিনবেন, তখন ডেফিনেটলি বেশি হয়ে যায়। বাট 20,000 রেঞ্জের মধ্যে পেয়ে যান, তাহলে নিতে পারেন। আর 20,000-এর মধ্যে এখন কিন্তু একদম ওরকম দারুণ কোনো স্মার্টফোন এই মুহূর্তে নেই, বাট খুব শীঘ্রই হয়তো লঞ্চ হতে যাচ্ছে। এসকে জুব্রাস, স্যাম ভাই, মোবাইলের ডেভেলপার অপশনের মধ্যে অ্যানিমেশন একেবারে অফ করে রাখলে কোনো সমস্যা হবে নাকি? রিপ্লাই প্লিজ। মোবাইলে ডেভেলপার অপশনে গিয়ে আপনি যদি অ্যানিমেশন অফ করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে মোশন বা অ্যানিমেশনটা পাবেন না, বাট এতে সমস্যা হবে না। হয়তো দেখতে একটু কাটা কাটা লাগবে ব্যাপারটা, বাট সমস্যা নেই। আর মনে হতে পারে হ্যাঁ, ফোনটা একটু ফাস্ট কাজ করছে, অ্যাকচুয়ালি ফাস্ট কাজ করবে না, মানে যা আছে তাই, কিন্তু দেখতে আর কি তেমনটা লাগবে। এমডি মিনহাজুর রহমান, ফোন বেশি গরম হলে কি ফ্রিজে রেখে দিলে কোনো প্রবলেম হয়? ভাইয়া, ধরুন এই ফোনটা এখন হঠাৎ করে অনেক বেশি গরম হয়ে গেল, আমি সাথে সাথে নিয়ে ফ্রিজে রাখলাম, জিনিসটা মোটেই ভালো কিছু হবে না। আপনি ব্যাটারিটাকে হঠাৎ করে একদম মানে খুবই ঠান্ডা টেম্পারেচারে নিয়ে আসছেন, যেটা এটার জন্য অবশ্যই ক্ষতির একটা বিষয় হতে পারে। তো ফ্রিজে রাখার তো কোনো দরকারই নেই, ফোনটা গরম হয়ে গেল, নর্মালি রেখে দেন, ঠান্ডা হয়ে যাবে, দ্যাটস ইট। তবে আপনারা যদি বলেন ফোন কেন গরম হয় এবং কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায়, এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইসলামিক মিডিয়া ভাই, রিয়েলমির নতুন নার্জো 50 ফোনটা বাংলাদেশে কবে আসবে? রিয়েলমি নার্জো সিরিজের নতুন একটা স্মার্টফোন নিয়ে আসছে, তবে নার্জো 50 কিনা সেটা কিন্তু একদম শিওর না। স্মার্টফোনটা যতদূর সম্ভব এ মাসের একদম শেষ ভাগে আসছে। মাহবুব ভাই লিখেছেন, ভাইয়া ইউপিএস থেকে মোবাইল ফোন চার্জ করলে মোবাইলের ব্যাটারির কি সমস্যা হবে? উত্তর দিবেন প্লিজ। ইউপিএস থেকে যদি মোবাইল ফোনে চার্জ করেন, সমস্যা নেই ভাইয়া। প্রত্যয় মজুমদার, আনঅফিসিয়াল ফোন নেওয়াটা কি ঠিক হবে? এটা আসলে প্রত্যেকবারই বলে আসছি, চাইলে নিতে পারেন যেহেতু পাওয়া যায়, তবে ঠিক হবে নাকি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এসকে ফরহাদ, ভাইয়া নতুন মোবাইল কয়েক মাস ব্যবহার করার পর মোবাইলের সমস্যা দেখা দেয় কেন? এই কারণে আর কি আমরা অনেক গালি খাই, যে ভাইয়া রিভিউ দিয়েছিলেন ফোনটা, এখন 2 মাস পরে গিয়ে এই সমস্যা সেই সমস্যা। আমরা যখন একটা স্মার্টফোনের রিভিউ দিই, আমরা রিভিউ দেওয়ার জন্য আসলে ফোনটা কিন্তু হাতে পাই মাত্র 1 থেকে 2 সপ্তাহের জন্য, এর বেশি কিন্তু পাই না। একটা নতুন ফোন, একদম কম দামি ফোনও কিন্তু ভালো পারফরমেন্স করে থাকে, এটা কিন্তু ট্রু। এবং আমরা তখন হয়তো বলি যে হ্যাঁ, ফোনটা এখন ভালো পারফরমেন্স করছে এরকম, কিন্তু আপনি যখন ফোনটা নিয়ে একটু লং রানে যাবেন, তখন আস্তে আস্তে স্টোরেজ ফুল হয়ে যাবে ফোনটার, বা স্টোরেজ অনেকটাই আটকে যায়।
তখন কিন্তু ডে বাই ডে স্মার্টফোনের পারফরমেন্স ড্রপ করতে থাকে, বিশেষ করে একটু লো বাজেটের ফোনগুলোর। আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, আমরা যারা রিভিউ করি আমরা কিন্তু অনেক অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করি না, গোটা কয়েক অ্যাপ্লিকেশন হয়তো আমরা ইনস্টল করে ব্যবহার করি, যে কারণে ফোনের উপরে প্রেশারটা একটু কমও থাকে। আর আপনি যখন রেগুলার ব্যবহার করছেন, ডে বাই ডে নতুন নতুন অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন, আপনার স্টোরেজ ফিল আপ হয়ে যাবে, আস্তে আস্তে ফোনটা কিন্তু স্লো হয়ে যায়। তো এই জন্য সবসময় বলে আসছিলাম যে কম দামি ফোনগুলোতে আপনারা ট্রাই করবেন স্টোরেজটা ফাঁকা রাখার জন্য। আপনি ভালো মানের একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন যদি আপনার স্টোরেজ দরকারি হয়, সো সেটা করা উচিত হবে আর কি। জাহিদ হাসান ভাই, গিভওয়েতে রেজাল্ট দেওয়ার সময় নামটা বলে দিলে ভালো হয়। আমি ট্রাই করবো এখন থেকে নামটা বলে দেওয়ার জন্য, বাট নামটা কিন্তু বড় করে আমরা হাইলাইট করে দেই। রেজাউল ভাই লিখেছেন, ভাই আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিন্তু স্টেবল না, প্লিজ নেক্সট ভিডিওতে এডিট করে নেবেন। রেগুলার আপনার ভিডিও দেখতে হয়, হেডফোন দিয়ে শুনতে প্রবলেম হয়। আচ্ছা, মানে সমস্যাটা কী হয় বলুন তো? আপনাদের মানে শুনতে সমস্যা হয় এমন? সাউন্ডটা মাঝে মাঝে কমে যায়, মাঝে মধ্যে আমি একটু আস্তে কথা বলি, এটা সত্যি, কিন্তু মানে সবসময় যে স্টেবল থাকে না এমনটা তো হওয়ার কথা না। বাট অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই সমস্যাগুলো সবারটাই হচ্ছে কিনা। এই ছিল আজকের প্রশ্ন এবং তার উত্তর। আশা করছি আপনাদের অনেক প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেয়েছেন, আর যারা পাননি আমি অনেকগুলোই কিন্তু অলরেডি কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে দিয়েছি, আবার কিছু দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই আগামী রবিবার আপনাদের সাথে দেখা হবে। এর ভিডিওটা দেখে নিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, টাটা।